experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। ঠিক তখন ভরসা হয়ে হাত বাড়িয়ে দেয় নুরুল। তখন আর তুমি আমার কাছে ধরা দিতে পারো না অনল। অনল মাহমুদ উঠে দাঁড়ালেন। সবটা তার কাছে এখন ক্লিয়ার, কিন্তু কামিনী বেগমের কাছে প্রকাশ করলেন না কিছু। ফিসফিস করে বলে উঠলেন, তোমার জীবনের সবটা জুড়ে আমি, নায়ক খলনায়কের ভূমিকায় সবই আমি। শেষ পর্যন্ত খলনায়ক হয়েই থেকে যাব কামিনী ফুল। আজও বলবো, তুমি নারী, আমার জীবনে চরম ভুল ছেলে। ছলনাময়ী নারীর কবলে পুরুষ সত্যি অসহায়। কেউ ছলনা করে হৃদয় কাড়ে, কেউ ছলনা করে হৃদয় ভাঙে, আবার কেউ ছলনা করে পুরুষের জীবনকে ফেলে দেয় ধ্বংসস্তূপে। সকল পুরুষের জীবনে নারী নিষিদ্ধ করা হোক। কামিনী বেগমের স্তব্ধ দৃষ্টিতে ব্যথা মিশ্রিত মুখটাকে দেখলেন। অনল মাহমুদ হাঁটা ধরলেন, দরজার কাছে গিয়ে আবারও পিছু ফিরে বললেন, সত্য কি জানো, এই অনল কামিনী ফুলকে এখনো ভালোবাসে। কামিনী চোখ বুঝে নিতেই অনল মাহমুদ বড় বড় পা ফেলে করিডোর বেয়ে নিচে নেমে গেলেন। বুকের ভেতর এক ছলকা ব্যথা ঢুকে গেল। হু হু করে উঠল মন। ডুকরে কেঁদে উঠলেন তিনি। দীর্ঘ 2 যুগ ধরে যে সত্যটা লুকিয়ে ছিলেন, আজ ছেলের কাছে সব প্রকাশ হবে। ছেলে তাকে বুঝবে না তো, ছেলে তাকে ভুল বুঝবে না তো। এই ভয়টাই তার থেকে কয়েক ঘন্টা পর কি হবে সেটা ভেবে ভয় লাগছে তার। তার জীবনে এই লোকটা যে কোথাও না কোথাও রয়ে গেছে তার প্রমাণ ঝরে পড়া অশ্রু। তিনি আদৌ ঠিক জানেন তো, নারী ছেড়া ধনের জন্য ঠিক ভুল বিচার না করে মুক্তির পথ খুঁজেছিলেন? ভাবতে পারেন না কামিনী বেগম। ঘরের ছাদে দৃষ্টি রেখে শুধু অশ্রু ঝরাতে থাকেন। অনল মাহমুদ যখন নিজ বাড়ির কলিং বেল বাজালেন তখন 5টা বেজে 15 মিনিট। ঘুমন্ত বাড়ি কলিং বেল বিকট আওয়াজ সৃষ্টি করে। মিসেস নুরি ড্রয়িং রুমের সোফায় শুয়েছিলেন। ইদানিং রাতে ঘুম আসে না। ফজরের দিকে একটু চোখ লেগে এসেছিল। কলিং বেলের আওয়াজে ছুটে যায়। তাড়াহুড়ো করে ছুটে যান তিনি। দরজা খুলে দিতেই অনল মাহমুদ ভেতরে ঢোকেন। সোফায় বসেন গম্ভীর মুখে। মিসেস নুরি ছুটে যান রান্নাঘরে। পানি নিয়ে ফিরে আসেন। বাড়িয়ে দেন অনল মাহমুদের দিকে। অনল মাহমুদ শান্ত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকেন মিসেস নুরির ঘুম ঘুম তৈলাক্ত মুখশ্রীর দিকে। দৃঢ় কণ্ঠে বললেন, তোমার প্রতি আমার ভালোবাসা কখনোই ছিল না, সে জানো তুমি। স্বামী স্ত্রীর বিশেষ মুহূর্তে স্বামী যখন প্রাক্তন স্ত্রীর নাম নিয়ে হাজারো মধুর গুলি আওড়াতে থাকে, তখন স্ত্রীর আর বুঝতে বাকি থাকে কিছু? মিসেস নুরির নির্লিপ্ত উত্তর। অনল মাহমুদ কিছুটা শব্দ করে হাসলেন। মুহূর্তেই কণ্ঠে কঠোরতা এনে শুধালেন, আমার থেকে আমার কামিনী ফুলকে কেন কেড়ে নিলে নুরি? মিসেস নুরি চমকালেন, ভরকালেন, ভয়ে কেঁপে উঠলেন। আচমকা বিস্ফোরিত প্রশ্নে হাত থেকে পানির গ্লাস পড়ে ঝনঝন শব্দে ভেঙে গেল। অনল মাহমুদ যেন মজা পেলেন ভীষণ। অদ্ভুত ভঙ্গিমায় হেসে কোমরে গোজা রিভলভার বের করে টি টেবিলে রাখলেন। অতঃপর রসিকতা করে বলে উঠলেন, ভয় পেয়েছো বেবি? আহা, আমি আছি তো, তুমি কেন ভয় পাবে, বলো বলো। মিসেস নুরি হাঁসফাঁস করছেন। ভীষণ তেষ্টা পেয়েছে, কিন্তু আশেপাশে তেষ্টা মেটানোর কিছুই খুঁজে পেলেন না। একসময় তিনি শান্ত হয়ে গেলেন। বুঝলেন আজ তার নিস্তার নেই। অনল মাহমুদের পাশেই বসে পড়লেন তিনি। চাপা শ্বাস ফেলে বলে উঠলেন, আমি আর শফিকুল ভালোবেসে বিয়ে করেছিলাম। লুকিয়ে যখন, তখনও আমার কাছে আসার চেষ্টা করত। পছন্দ হতো না আমার। পারিবারিকভাবে বিয়ে করার সুযোগ ছিল না, তাই লুকিয়ে বিয়ে করি। শফিকুল তখন হাতে অনুমতিপত্র পেয়ে গেল। যখন তখন কাছে আসা ভালোবাসা এমন না আমার ভালো লাগতো না, ভালোবাসতাম তাকে, কিন্তু অসাবধানবশত ভুল হয়ে যায়। শরীরে মাতৃত্বের চিহ্ন দেখে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। ছুটে গিয়েছিলাম শফিকুলের কাছে। আমার সব আশা আকাঙ্ক্ষা ভালোবাসাকে ছুঁড়ে ফেলে আমাদের সন্তানকে অস্বীকার করে বসলো। আমি তখন চোখে অন্ধকার দেখি। আপা তখন তোমার সাথে পালিয়ে এসেছে। আবার যদি আমার মা হওয়ার খবরটা ছড়িয়ে যায়, আব্বা মা মুখ দেখাতে পারবে না, হয়তো গলায় দড়ি দিবে। কিছুই বুঝতে পারছিলাম না। ঠিক করলাম ভালোবাসার পরিণতি যদি এটাই হয়, আমি আর আমার পবিত্র ফুলটা মরে যাব। কলঙ্ক নিয়ে বাঁচতে পারবো না। ভাবনাতেই রয়ে গেল সব। আবার সেদিন আমাকে বাঁচিয়ে নিল, আশ্রয় দিল তোমাদের বাড়িতে।
একটু একটু করে ভ্রূণটা বড় হচ্ছিল, মাতৃত্বের ছাপও স্পষ্ট হচ্ছিল। আপার আর তোমার ভালোবাসার সংসার দেখে আমারও স্বপ্ন বুনতে ইচ্ছে করতো। তোমাকে কখনোই আমি ভাইয়ের নজরে দেখতে পারিনি, কেন পারিনি বুঝতাম না, কিন্তু আপার সংসারে ঢোকার কোনো ইচ্ছে আমার ছিল না। অনুভূতিটা নিজের মাঝেই লুকিয়ে রাখতাম। কিন্তু একদিন গভীর রাতে তোমার ভাই আমার ঘরে এলো। থামলেন মিসেস নুরি। রান্নাঘর থেকে পানি এনে পরপর 2 গ্লাস পানি শেষ করলেন। কিছুক্ষণ চুপ থেকে আবারও বললেন, 1 বছরের আদিল, 2 বছরের অগ্নি বিছানায় ঘুমের বিভোর। তুমি হয়তো আপার সাথে সময় কাটাতে চেয়েছিলে, তাই আমার কাছে দিয়ে গেছো। তোমার ভাই আমার লোভ দেখালো, টাকার কাজ হলো না, তোমাকে পাওয়ার লোভ দেখালো। আমি একটু হলেও লোভী হয়ে গিয়েছিলাম, কিন্তু যখন আপার মুখটা ভেসে উঠলো, লোভ আর কাজ করেনি। তোমার ভাই রেগে গেল, ঘুমন্ত 2 শিশুর গলা টিপে বলে উঠল, মেরে ফেলবো ওদের, যদি না তার কথায় আমি রাজি না হই। আমি জানতাম তার ক্ষেত্রে কি কি করা সম্ভব, আমার হাতে কোনো অপশন ছিল না। একদিন রাতে জানালো তোমাকে ভরপেট মদ খাইয়ে দিয়েছে। আমাকে কি করতে বললো জানো? মাতাল অনলকে নিয়ে নিজের ঘরে ঢুকে যেতে বলল। কি এক অসহায়ত্ব বোধ! তোমার ভাইয়ের পাঠানো মেয়েটা আদিলকে ধরে রাখলো, একটু 19-20 হলেই মেরে ফেলবে। নিয়ে গেলাম ঘরে, আপাকে ওই মেয়েটা খবর দিল, ছুটে এলো আপা। সেদিনই হয়তো আপা মরে গিয়েছিল। এরপর ভুয়া প্রেগনেন্সির রিপোর্ট ধরিয়ে দিয়ে বলল আপাকে বলতে। আপার অবিশ্বাস ছিল, তোমাকে কিছু জানতে দেয়নি। তোমার ভাই যখন আপার ঘরে গিয়ে উল্টাপাল্টা বলল, আপা বুঝে গিয়েছিল, রাগে দুঃখে রক্তাক্ত করেছিল আমাকে। কিছুই বলতে পারিনি, মনের মধ্যে জেদ চেপে গিয়েছিল। বারবার মনে হচ্ছিল একটা পদক্ষেপ নিলেই তোমাকে আমি পাবো। সুখের সংসারের লোভ মনে গেঁথে গিয়েছিল। আমার অসময়ে যে আপা আমাকে আশ্রয় দিল, আমার অনাগত বাচ্চার সব দায়িত্ব নিল, আমাকে কলঙ্ক থেকে বাঁচালো, সেই আপাই আমার কাছে বিষের মতো মনে হচ্ছিল। আদিলের ভবিষ্যৎ রিস্ক মাথা গুলিয়ে ফেলছিল। পরের দিন টাকা দিয়ে মিথ্যে রিপোর্ট করলাম। তোমাদের নিজস্ব হসপিটালে থাকায় কোনো অসুবিধা হয়নি। আদিলকে তোমার সন্তান রূপে তুলে ধরলাম আপার কাছে। এটাও বললাম এই বাড়িতে ঢোকার জন্যই মিথ্যে বলেছি। শফিকুল বলতে কোনো লোক আমার জীবনে নেই। আপা বিশ্বাস করেছে কিনা জানি না, কিন্তু বুঝে গিয়েছিল তার অগ্নি এই পরিবেশে থাকতে পারবে না। হয়তো মরবে, নয়তো মাহমুদদের মতোই রক্ত নিয়ে খেলবে। রাতের আধারে পালিয়ে গেল। তোমাকে বোঝানো হলো কোনো ছেলের হাত ধরে পালিয়ে গেছে। ভালোবাসা হারানোর ব্যথা ছেলের জন্য তুমি পাগল প্রায়। তোমার ভাই আমাকে হুকুম করলো আদিলকে তোমার কাছে রাখতে, মায়া হবে, তুমিও ট্রমা থেকে উঠতে পারবে। তাই হলো। ছোট্ট আদিল তোমার মনে বিশাল জায়গা করেছিল। আর বলতে দিলেন না অনল মাহমুদ, নিজে বলে উঠলেন, আদিল যখন আমার সর্বত্র জুড়ে, আমার ভাই এলো কাছে, বলল আদিলকে জীবিত রাখতে আমাকে তাদের সাথে যোগ দিতে হবে। চোরাচালান, খুন এসব অপরাধের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। যার মূলে ছিল কামিনী। ওর ভালোবাসা আমাকে এসব থেকে দূরে রেখেছিল, কিন্তু আমার ভাই বাধ্য করলো। কামিনীকে আমার জীবন থেকে সরিয়ে আদিলকে গুটি বানালো। ছোট্ট আদিলের প্রাণ বাঁচাতে অনল হয়ে উঠল অনল মাহমুদ। মাহমুদ বংশের উত্তরাধিকার, সকল ব্যবসায়ের পরিচালক। কামিনী যেন আমার জীবনে আর না ঢুকতে পারে জোর করে ডিভোর্স দেওয়ালো। কামিনীর পাঠানো ডিভোর্স পেপার সযত্নে রেখে দিয়েছিলাম। ডিভোর্স হওয়ার পরপরই জুড়ে দিল তোমাকে। মানতে পারছিলাম না, ব্যবসায় নিজেকে ডুবিয়ে দিলাম। আদিল হয়ে উঠল আমার জীবন, কিন্তু সেই আদিল যখন বুঝতে শিখেছে আমার ভাই, তাকেও কাজে লাগালো। বলে দিল আমি তার জন্মদাতা নই। ছেলের এক একটা প্রশ্ন আমাকে মৃত্যুর স্বাদ পাওয়াচ্ছিল। বলে দিলাম সব কিছু। এরপর থেকে অনল মাহমুদ আর আদিল মাহমুদের জার্নি শুরু। দোষ আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তুমি আমাকে ঠকিয়েছো নুরি। আমি তোমার কাছে কখনোই আসিনি নুরি। তাহলে অনেক কি করে হলো? কি করে নুরি? তোমার ভাই চেয়েছিল আরেকজন আসুক, আমি শুধু গুটি হয়েছি। না, এটা বললে ভুল হবে, আমার ইচ্ছার বাইরে হয়নি কিছু।
জৈবিক চাহিদা সবারই আছে। আমারও ইচ্ছে হতো স্বামীর সান্নিধ্য পেতে। ভালোবাসায় বাঁধতে চেয়েছিলাম তোমাকে। আমার স্বামী তার প্রাক্তন স্ত্রীর মাঝে ডুবে থাকুক আমি চাইনি। কিন্তু মাতাল অনল যখন আমার গলায় মুখ ডুবিয়ে বারবার কামিনী ফুল করছিল, তখনই বুঝেছিলাম এ জীবনে তোমাকে পাওয়া হবে না। আমার ছেলের জন্য তোমাকে সহ্য করতে হয়েছে নুরি। এই যে সবাই আমাদের পারফেক্ট কাপল বলে চিনে, আদৌ সত্যি? সব কিছু লোক দেখানো ছিল, কিন্তু অনেকের প্রতি টান ছিল আমার। আদিলের মতো ভালো না বাসলেও সেও আমার হৃদয়ের অংশ ছিল। তাকেও আমার ভাই পাগল করে রাখলো। আমি যেমন ভালোবেসে বিয়ে করে ভুল করেছিলাম, আমার ছেলেও একই ভুল করলো। তার খেসারত তাকে জীবন দিয়ে দিতে হয়েছে। অকালে ঝরে পড়লো আরেকটা ফুল, অথই। মেয়েটা প্রাণবন্ত ছিল, টান ছিল, কিন্তু রক্ষা করতে পারেনি। আমার আদিলও একই ভুল করে যাচ্ছিল। মীরাকে ভালোবেসে ভুল করেছিল। তার খেসারত, মোহনলালের ভুলের খেসারতও মিহাকে দিতে হয়েছে। মীরা ভুল বুঝবে আদিলকে, আদিল আর পাল্টাবে না, এমনই ফন্দি করেছিল আমার ভাই। কিন্তু দেখো, আমার ভাই যাদের জন্য এত কিছু করলো, তারা কেউ এখন বেঁচে নেই। প্রশ্ন করতে না নাদিয়ার প্রতি এত ক্ষোভ কেন? আমি ভালোবাসতে চেয়েছি নাদিয়াকে, কিন্তু ওর মুখ দেখলেই আমার মনে পড়তো আমার জীবন ধ্বংসকারীর রক্ত তার শরীরে বইছে। হ্যাঁ, আমার ভাইয়ের মেয়ে সে। পারতাম না মেয়েটাকে ভালোবাসতে। অনল মাহমুদ যেন কামিনীকে না খুঁজতে পারে। আমার ভাই তার 10 বছরের ছেলেটাকে আমার কাছে রেখেছিল। সেই মবিন আজ মৃত, কিন্তু আদিলকে আমি কিভাবে বাঁচাবো নুরি? খবর যে পৌঁছে গেছে। শেষের কথাটায় গলা কাঁপলো অনল মাহমুদের। পরক্ষণে কি যেন মনে করে তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালেন। টেবিল থেকে রিভলভারটা তুলে নিয়ে ঠোঁট এলিয়ে হাসলেন। দাঁড়ালেন মিসেস নুরির একদম কাছে। ফিসফিস করে বলে উঠলেন, তোমার লোভ তোমাকে এতটা পথ এনেছে নুরি। জীবনে একবার ঠকে গিয়ে তোমার শিক্ষা হয়নি। আদিলের সাথে সাথে তুমি নিজের জন্য ভেবেছিলে যে আপা তোমার জীবন বাঁচালো, সেই আপার বুকেই ছুরি বসালে। বড্ড ভুল করেছো নুরি। আমার জীবনের শেষ খুন হয়তো এটাই। আমাকে ক্ষমা করো নুরি। মিসেস নুরি কিছু বলার জন্য মুখ খুললেছিলেন, বলতে পারলেন না। পরপর দুটো বুলেট পেট ভেদ করে ভেতরে ঢুকে গেল। অদ্ভুত ভঙ্গিমায় হাসলেন অনল মাহমুদ। জমিনে লুটিয়ে পড়া দেহটার দিকে তাকালেন না, হন হন করে বেরিয়ে গেলেন। গাড়িতে ওঠার পূর্বেই কাউকে ফোন করে বলে উঠলেন, আফিফ মুনতাসির আমার ছেলে, আমার রক্ত। একটু ক্ষতও যেন না হয়, ধ্বংস করে দিব সব। ফোন কাটতেই যাচ্ছিলেন, কিন্তু অপর পাশের মানুষটার রসিকতা কথায় থেমে গেলেন তিনি। কিছু করব না, তুমি আমাকে আড়ালে রাখলে আমি তোমার দু ছেলেকে আড়ালে রাখবো। ডিল ডান। অনল মাহমুদ হাসলেন, ফোন কেটে দিয়ে গাড়িতে উঠে বসলেন। ছেলেটাকে একটু ছুঁয়ে দিতে খুব ইচ্ছে করছে। বুকে জড়িয়ে নিয়ে বলতে ইচ্ছে করছে অনেক কথা, কিন্তু উপায় নেই। সিটে গা এলিয়ে দিয়ে ফোন দিলেন পরিচিত এক নম্বরে। অপর পাশ থেকে ভেসে এলো শান্ত কণ্ঠস্বর। আব্বু, অনল মাহমুদের গলা কাঁপছে। শক্তপোক্ত অনল মাহমুদ কথা বলতে হিমশিম খাচ্ছেন। শুকনো ঢোক গিললেন বার কয়েক। রইস হয়ে চাপা সুরে বললেন, আব্বু তোমাকে অনেক ভালোবাসে আদি। ছোট্ট আদিলের প্রাণের থেকে শত শত প্রাণ খুব জরুরি ছিল আব্বু। অনল মাহমুদ মুচকে হাসলেন, স্বাভাবিক গলায় বললেন, বাবা হওনি তো? একজন বাবার কাছে সন্তানের উপরে কেউ না। স্বার্থের এই দুনিয়ায় মানুষ নিজের ছাড়া অন্যের ভাবে না আদি। যাই হোক, শেষ একটা কথা রাখবে আদি। আদিল মাহমুদ বাবার জন্য জীবন দিতেও প্রস্তুত। নিজে থেকে কোনো পদক্ষেপ নেবে না আদি। আমি যা করব, যা বলবো চুপচাপ দেখে যাবে। ধরে নাও এটাই তোমার কাছে আমার শেষ চাওয়া। আদিল চুপ রইল। গলাটা স্বাভাবিক নয়, ভয় করছে তার। কাপা গলায় বলল, আপনাকে স্বাভাবিক লাগছে না আব্বু? কল কেটে দিলেন অনল মাহমুদ। পূর্বে ছোট্ট করে বললেন, কথাটা রেখো আদি। বেলা গড়িয়েছে।
অপরাহ্ন আজ থমকে গেছে বান্দরবনের প্রকৃতির আকাশ বাতাস পাহাড় পর্বত, থমকে গেছে বান্দরবানে বসবাসরত প্রত্যেকটা মানব জীবন। খাঁ খাঁ করছে পথঘাট, বড় বড় দালান কোঠা, নেই কোনো শব্দ ঝঞ্ঝাট। প্রকৃতি আজ বড়ই শান্ত, সেই সাথে শান্ত গোটা বান্দরবন। রেড অ্যালার্ট জারি করা হয়েছে, জায়গায় জায়গায় পুঁটলির মতো কয়েক দল পুলিশ টহল দিচ্ছে অদ্ভুত শান্ত ভঙ্গিমায়। রৌদ্রদীপ্ত কংক্রিটের রাস্তা আজ পরম সুখে ঘুমাচ্ছে। কয়েকদল স্বার্থপর মানুষের পায়ের নিচে তাদের আজ পিছতে হচ্ছে না। সকালে সব ঠিক ছিল, কর্মজীবনের উদ্দেশ্যে যখন মানুষেরা ছুটোছুটি করতে নিজেকে তৈরি করছে, ঠিক তখনই বোলতার মতো ছুটে এলো কয়েকটা খবর। সরকার আজ সকল অফিস আদালত সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন। সেই সাথে রেড অ্যালার্ট জারি করে প্রত্যেক মানুষকে নিজ গৃহে অবস্থান করার নির্দেশ দিয়েছেন। শুধুমাত্র অসুস্থ রোগীদের একান্ত নিজের লোক, রোগী বা লাশ বহনকারী গাড়িকে উপযুক্ত দলিল দেখিয়ে বাইরে বেরোনোর নির্দেশ দিয়েছেন। এমতাবস্থায় কেউ যদি আইন লঙ্ঘন করে গৃহ ত্যাগ করে তাহলে তাকে সরাসরি থানায় নিয়ে যাওয়ার অনুমতি রয়েছে বিরাট অঙ্কের জরিমানা। কোনো শিশু যদি ভুলবশত বেরিয়ে পড়ে তার দায়ভারও শুধুমাত্র তার অভিভাবকের, তার সাথে যা খুশি হতে পারে। সরকার বা সরকারি কর্মকর্তা এর জবাবদিহিতা করবে না। কিন্তু একটি মাত্র পেশা রয়েছে যাদের জটিল প্রশ্নের নিকট হয়তো সরকারও ভয় পায়, সাংবাদিক। তাদের অনুমতি না দিলেও তারা ঠিক অনুমতি নিয়ে দুর্যোগের মধ্যেও বেরিয়ে পড়বে। খবরটা এতটা দ্রুত ছড়িয়ে পড়েছে শুধুমাত্র বান্দরবন শহর নয়, বাংলাদেশের প্রত্যেকটা শহর যেন উন্মুখ হয়ে বসে আছে সরকারের এমন সিদ্ধান্তের কারণ জানার জন্য। পুরো বাংলাদেশ আজ চঞ্চলা হয়ে উঠেছে। কি হতে চলেছে আজ? কেনই বা এমন কঠোরতা? কেনই বা এমন নির্দেশনা? কিছু সময়ের ব্যবধানে বান্দরবনের শান্ত ভঙ্গি হুট করেই কেটে গেল। কয়েকশো গাড়ির বিকট আওয়াজ কর্ণকুহরে পৌঁছাতেই জড়সড় হয়ে গেল নিজ গৃহে অবস্থান করা মানুষগুলো। উত্তেজনায় ছটফট করে জানালার কিঞ্চিত ফাঁক ফোকর দিয়ে দেখতে লাগলো গাড়ির বাহারকে। সাইরেন বাজিয়ে ছুটতে লাগলো গাড়ি, গন্তব্যে পৌঁছাচ্ছে। ধুলোবালি উড়িয়ে বিকট শব্দে থেমে গেল গাড়িগুলো। নেমে পড়ল ইউনিফর্ম পরা শক্তপোক্ত দেহের অধিকারী অফিসারগণ। নির্দেশনা মোতাবেক সৈন্যরা ঘিরে ধরল শহরের বড় 3 হসপিটাল, মাহমুদ বাড়ি, মাহমুদ অফিস। সরকারি টুপিওয়ালা অফিসার গণবন্দুক তাক করে দাঁড়িয়ে পড়ল। আজ যেন মুক্তির নিশানা ওড়ানোর জেদ চেপেছে তাদের। মনোরম প্রকৃতির এই বান্দরবান শহরকে কুলুষিত মুক্ত করতে অবিরাম তারা যুদ্ধে মনস্থির করেই এসেছে। যাই হয়ে যাক, আজ তারা পিছু হচ্ছে না। সেনাপ্রধান জেনারেল অতীব ইসলাম এই মিশনের সব ভার তুলে দিয়েছেন ব্রিগেডিয়ার অনিমেষ মির্জার হাতে। অনিমেষ মির্জা নিজ ইচ্ছায় এবং কর্নেল নুরুল আলম সিদ্দিকীর সহমর্মিতায় ভার থেকে নিজেকে মুক্ত করে নিয়েছেন। সকল দায়িত্ব আজ নুরুল আলম সিদ্দিকীর। তার নেতৃত্বে সূচনা হয়েছে এই যুদ্ধের। হাতে মাইক নিয়ে নুরুল আলম সিদ্দিকী দাঁড়িয়ে আছেন মাহমুদ হসপিটালের সামনে। গোপন সূত্রে জানতে পেরেছেন অনল মাহমুদ এই হসপিটালেই অবস্থান করছেন। মাথাকে আগে নিজেদের আয়ত্তে আনতে পারলে পুরো শরীর চলে আসবে। ছেলের দিকে এক নজর তাকিয়ে নুরুল আলম সিদ্দিকী মুখ বরাবর মাইক ধরলেন, স্পষ্ট দৃঢ় কণ্ঠে বলে উঠলেন, মিস্টার অনল মাহমুদ, আপনাকে নিচের আমার নির্দেশ দেওয়া হচ্ছে, শুনতে পাচ্ছেন আপনি? কোনো রকম চালাকি করবেন না। আমাদের টিম আপনাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। আপনার চালাকি প্রমাণ হলে ওপেন শুটের নির্দেশ আমাদের হাতে রয়েছে। আত্মসমর্পণ করুন। মিস্টার অনল মাহমুদ, শুনতে পাচ্ছেন? আমাদের টিম হসপিটাল ঢুকে রোগীদের অসুবিধায় ফেলতে চাচ্ছে না। আপনি এই সহমর্মিতার সুযোগ নেওয়ার কথা ভাবলে আমরা সেই সহমর্মিতা শীঘ্রই ত্যাগ করব। আবারও বলছি, আত্মসমর্পণ করুন। সারা শব্দ নেই, হসপিটালের গেট বন্ধ নেই, তবু সৈন্যদের ঢোকার অনুমতি দেওয়া হয়নি। রোগীর নিকটস্থরা বিভ্রান্ত হয়ে ছোটাছুটি করলে ভুল হওয়ার সম্ভাবনা 100%। সময় চলে গেল আরও কয়েক মিনিট। আফিফ এগিয়ে এসে দাঁড়ালো নুরুল আলম সিদ্দিকীর নিকট। 2 হাত পেছনে রেখে বুকে খানিক শক্ত করে দৃঢ় কণ্ঠে বলল, স্যার, মাইকটি আমাকে দিন, আমি কিছু বলবো। নুরুল আলম সিদ্দিকী ভাবনাবিহীন মাইক তুলে দিলেন আফিফের হাতে। আফিফ হসপিটালের দিকে তাকিয়ে মাইকে বলল,
হসপিটালে অবস্থানরত রোগী, রোগীর নিকটস্থ ডক্টর, নার্স ও স্টাফ প্রত্যেকগণ মনোযোগ দিয়ে শুনুন। ক্যাপ্টেন আফিফ মুনতাসির বলছি। আপনারা যে যেখানেই আছেন সেখানেই অবস্থান করুন। যারা কেবিন ছেড়ে বাইরে অবস্থান করছেন তারা দ্রুত কেবিনে অবস্থান করুন। আমি আবারও বলছি, দ্রুতই কেবিনে অবস্থান করুন। আপনাদের বড় জোর 5 মিনিট সময় দেওয়া হবে। আমাদের সৈন্যরা দ্রুত ভেতরে প্রবেশ করবে। এমত অবস্থায় আপনাদের খামখেয়ালিপনায় কোনো ক্ষতি হলে আমাদের টিম জবাবদিহিতা করবে না। মিস্টার অনল মাহমুদ, আপনার নিকট সময় রয়েছে 5 মিনিট। নিজেকে পূর্ণাঙ্গ রূপে সুস্থ দেখতে চাইলে আত্মসমর্পণ করুন, নতুবা আমাদের সৈন্যরা আপনার সাথে সর্বোচ্চ কঠোরতা প্রকাশ করবে। মাইক নামিয়ে পাশে তাকালো আফিফ। হাত দিয়ে ইশারা করতেই আরেকজন ক্যাপ্টেন ঘড়ির দিকে দৃষ্টি রাখলেন। সময় যেন আজ বাঁধ মানছে না, খুব দ্রুত ছুটে যাচ্ছে। 5 মিনিট শেষ হতে কয়েক সেকেন্ড অবশিষ্ট। অনল মাহমুদের চিহ্ন মাত্র নেই। নুরুল আলম সিদ্দিকী আফিফের দিকে তাকিয়ে মাথা নেড়ে সায় জানাতেই আফিফ বন্দুক তুলে নিল হাতে। ইশারা করতেই আফিফের পেছন দাঁড়িয়ে গেল কয়েকজন সৈন্য। সম্মুখ যুদ্ধের প্রস্তুতি নিয়েই কয়েক পা এগিয়ে গেল আফিফ। দরজায় দাঁড়িয়ে ভেতরে ঢোকার নির্দেশ দেওয়ার পূর্বেই খুলে গেল দরজা। একজোড়া স্লিপার পরিহিত পা দেখা গেল। আফিফ পা জোড়া অনুসরণ করে সম্মুখে তাকাতেই ঝটকা খেল একটুখানি। অনল মাহমুদ দাঁড়িয়ে আছেন। সাদা পাঞ্জাবিতে লোকটাকে বেশ স্নিগ্ধ লাগছে। আফিফ অনিমেষ কিছুক্ষণ তাকিয়ে রইলেন। লোকটার মাঝে নেই ভয়, নেই জড়তা, নেই দুঃখ, নেই রাগ। আফিফ খুব করে লক্ষ্য করছে লোকটা তার দিকেই তাকিয়ে আছেন অপলক, যেন আজ খুব করে তৃষ্ণা মেটাচ্ছেন। আফিফ খানিক নড়ে উঠল। মুখ ফুটে কিছু বলবে পূর্বেই অনল মাহমুদ এগিয়ে এসে নিচে নেমে দাঁড়ালেন। 2 হাত উপরে তুলে মুচকি হেসে বলে উঠলেন, আমি আমার সকল দোষ, অন্যায়, পাপ কাজের কথা স্বীকার করে আত্মসমর্পণ করছি। কর্নেল নুরুল আলম সিদ্দিকী কিছুক্ষণ স্তব্ধ ভূমিকা পালন করলেন। আফিফের দিকে শান্ত নজরে তাকিয়ে বড় বড় পা ফেলে অনল মাহমুদের সম্মুখে দাঁড়ালেন। উচ্চস্বরে বললেন, আপনার সকল লোকদের বলুন আত্মসমর্পণ করে আমাদের নিকট ধরা দিতে। কথাটি শোনা মাত্র অনল মাহমুদ হাত আরও খানিক ওপরে তুললেন। তৎক্ষণাৎ কালো পোশাকধারী লোকগুলো মাটিতে হাঁটু ঠেকিয়ে মাথা নত করে বসে পড়ল। আত্মসমর্পণ মঞ্জুর করে নিয়েছে সকলে। আফিফ সৈন্যদের ইশারা করতেই একে একে লোকগুলোকে জিপে তোলা হলো। ব্যস্ত এই সময়ের মধ্যেই অনল মাহমুদ বড্ড শান্ত। নুরুল আলম সিদ্দিকীকে উদ্দেশ্য করে অত্যন্ত নিম্ন কণ্ঠে বললেন, যাকে আমি পেয়েও ধরে রাখতে পারিনি, আপনি মশাই 2 যুগ ধরে আগলে রেখেছেন। যাকে জন্ম দিয়ে আগলে রাখতে পারেনি, আপনি মশাই 2 যুগ ধরে তাকে বুকে বহন করেছেন। আপনি মশাই পরম সৌভাগ্যবান। কর্নেল নুরুল আলম সিদ্দিকী শান্ত চোখে চোখ রাখলেন অনল মাহমুদের চোখে। চাপা এক শ্বাস বেরিয়ে এলো। কিছু বলতে গিয়েও থেমে গেলেন তিনি। আফিফ এগিয়ে আসে। অনল মাহমুদ পরক্ষণেই বাঁকা হেসে বললেন, এখন যদি তাকে সবটা বলে দিই, কি করবেন কর্নেল? যা আমার তা আমারই থাকবে। একটিমাত্র সত্য আমার কৃতিত্বকে ভুল প্রমাণ করতে পারে না। আমি আমার ছেলেকে বীর সেনা মেহরাব মুনতাসিরের মতোই কঠোর, প্রতিবাদী, আদর্শ ব্যক্তিত্ববান করে গড়ে তুলেছি। আশা রাখছি আমার এতদিনের শিক্ষাকে ভুল প্রমাণ করে মুখ ফিরিয়ে নেবে না। কর্নেল নুরুল আলম সিদ্দিকী চুপ করে গেলেন। আফিফ কাছাকাছি এসে পড়েছে। ফিসফিস কণ্ঠে আবারও বললেন, বর্তমানে পিতা নুরুল আলম সিদ্দিকী নয়, কর্নেল নুরুল আলম সিদ্দিকী আপনার সামনে রয়েছে। আর ওই ছেলেটা এখন আফিফ মুনতাসির নয়, ক্যাপ্টেন আফিফ মুনতাসির। সবার পূর্বে আমাদের ডিউটি, চলুন। অনল মাহমুদ চওড়া হাসলেন। নুরুল আলম সিদ্দিকীর পাশে হাঁটা ধরলেন। তবে বেশি পথ যাওয়া হয়ে উঠল না। কেউ তীব্র বেগে দৌড়ে এসে জড়িয়ে ধরল তাকে। থমকে গেলেন অনল মাহমুদ সহ অফিসারগুলো। অনল মাহমুদ স্তব্ধ হয়ে জড়িয়ে ধরা মানুষটিকে অনুভব করছেন। এমনটা কখনো হয়নি। ছোট আদিলের মাথায় যখন অন্য কিছু ঢুকে গেল, তাদের সম্পর্ক থেকেও চলে গেল সরলতা। দুজন জটিল মানুষ জটিলভাবেই দুজনকে ভালোবেসে গেছে। আদিলের শরীর মৃদু কাঁপছে। এই ভঙ্গুর আদিলকে অনল মাহমুদ জাপটে ধরে রাখে কিছুক্ষণ। নুরুল আলম সিদ্দিকী আফিফকে নির্দেশনা দিয়ে বলে উঠলেন, অ্যারেস্ট হিম। বাবার সাথে তিনিও যুক্ত আছেন। অনল মাহমুদ আদিলকে ছেড়ে দেন। পূর্বে ফিসফিসিয়ে বলে ওঠেন, কথা দিয়েছো আদি, রাখবে কিন্তু।
তারপরে উচ্চ রাগান্বিত কণ্ঠে নুরুল আলম সিদ্দিকীকে বললেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে আমার ছেলের অফিস রেড করে অবৈধ কিছু পেয়েছেন? তাহলে কোন যুক্তিতে আপনি আদিলকে অ্যারেস্ট করার হুমকি দিচ্ছেন? আমি অনল মাহমুদ নিজের সব দোষ স্বীকার করেছি। আমি একা করেছি সব, আমার সাথে কেউ ছিল না। আদিলকেও যুক্ত করতে চেয়েছিলাম কিন্তু সে রাজি নয় বলে আমার থেকে পৃথক থাকে। আপনি নিশ্চয়ই জানেন আদিলের সাথে আমার সম্পর্ক ভালো না। ঠিক এই কারণেই, খারাপ হলেও আমি তো বাবা, তাই থাকতে পারিনি, ছুটে এসেছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় না আদিল মোহাম্মদ দোষী। আইন নিশ্চয়ই নির্দোষকে শাস্তি দিবে না। নুরুল আলম সিদ্দিকী চুপ রইলেন। তাদের নিকট আদিলের বিরুদ্ধে সত্যি কোনো প্রমাণ নেই, তবে তিনি জানেন আদিল ঠিক তার বাবার মতোই। অনল মাহমুদ আবারও চিৎকার করে উঠলেন, এই, আমি আপনাদেরই এক অফিসার জিয়াউলকে নিজের হাতে মেরেছি। আজ ভোরে নিজের স্ত্রীকে গুলি করে মেরেছি। অস্ত্র পাচার, অঙ্গ পাচার, নারী ও শিশু পাচার, খুন সবকিছুর সাথে জড়িত আমি, একমাত্র আমি। আমার ছেলেকে এর মধ্যে জড়ালে অনল মোহাম্মদ কিন্তু এই আত্মসমর্পণের পাঠ চুকিয়ে দিবে। আদিল নিষ্ফলক দেখে গেল। বাবার কথার বিরুদ্ধে গিয়ে কিছু বলার স্পর্ধা তার হলো না। সে এখন এগিয়ে গেলে অনল মাহমুদ সত্যি বদলে যাবে, রক্তাক্ত হয়ে পড়ে রবে কিছু দেহ। কিন্তু আদিলের মনের ইচ্ছাটা কেউ পূরণ করেই দিল। ভেসে এলো মেলি কঠোর কণ্ঠস্বর, আমার কাছে প্রমাণ রয়েছে। আদিল মাহমুদের বিরুদ্ধে সকল প্রমাণ আমি দেব। কণ্ঠস্বর অত্যন্ত পরিচিত। চমকালো না আদিল। অনল মাহমুদ রুক্ষ দৃষ্টিতে তাকালেন মীরার দিকে। মীরা বাঁকা হেসে আফিফের দিকে এগিয়ে দিল একটা ফাইল। আফিফ ফাইল না দেখে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, আপনি এখানে আসলেন কি করে মিস মীরা? ব্রিগেডিয়ার অনিমেষ মির্জার অনুমতি নিয়েই এসেছি। আফিফের কথা না বাড়িয়ে ফাইল খুলে দেখল। মীরা মাথা নত করে দাঁড়িয়ে আছে। এক পলক মীরার দিকে তাকিয়ে একজন সৈন্যকে উদ্দেশ্য করে বলল, অ্যারেস্ট হিম ফাস্ট। অনল মাহমুদ কিছু বলতেই যাচ্ছিলেন, হাত ধরে আটকে দিল আদিল। অনল মাহমুদকে খুব অসহায় দেখাচ্ছিল। আদিল চোখ ফিরিয়ে নিয়ে হাত বাড়িয়ে দিল। এটাই চাইছিল সে। শাস্তি প্রয়োজন তার। যে মানুষটা তার জন্য এত বড় শাস্তি বরণ করে নিল, তাকে অন্ধকারে রেখে এই আলোতে সে থাকবে কি করে? এতগুলো সৈন্য দুটো বন্দিকে নিয়ে ফিরে যাচ্ছিল গাড়ির দিকে। কর্নেল নুরুল আলম সিদ্দিকী মুখশ্রী আজ ঝলমলে। হে অর্জুন তাকে এত বছরের উৎকণ্ঠাকে দূরে ছুড়ে দিল। এত বছর যে আফসোসটাকে বুকে নিয়ে দগ্ধ হচ্ছিল, হাত সেই আফসোসের অর্ধেকাংশ হাতের মুঠোয়। আর অর্ধেকাংশ যে কখনোই ফুরাবার নয়। কামিনী বেগম দেখছিলেন দুটো বন্দিকে। করিডোরে দাঁড়িয়ে হাঁসফাঁস করছিলেন তিনি। ছুটে যেতে মন কেমন করছে তার। 1 বছরের ছোট্ট আদিল আজ তাগড়া যুবক। দৌড়ে বুকে জড়িয়ে নেওয়ার বড় স্বাদ চেখেছে। অপারগতা তার অশ্রু হয়ে ঝরছে। যখন বুঝলেন এরপর আর দুজনকে তিনি দেখতে পাবেন না, স্থান কাল পরিস্থিতি বলে কামিনী বেগম ছুটতে লাগলেন। সিঁড়ি বেয়ে নামতে নামতে দাঁড়ালেন দরজা ধরে। এই বয়সে অসুস্থ শরীরে দৌড়ানো হয়তো উচিত হয়নি। ক্রমশ শ্বাসকষ্ট তার বেড়ে যাচ্ছিল। তারা গাড়ির খুব নিকট। কামিনী বেগমের ভেতরটা হু হু করে উঠল। এগোতে না পেরে তিনি ভেতরে ভেতরে দাপাতে থাকলেন। ওপরওয়ালা হয়তো তার সহায় ছিলেন, হাঁটার শক্তি পেলেন তিনি। শক্তির অপব্যবহার করে তিনি আবারও ছুটতে লাগলেন। এবার আর ভুল করলেন না। অর্ধেক পথ পেরিয়ে যতটা সম্ভব গলা উঁচিয়ে ডেকে উঠলেন, নুরুল। নিস্তব্ধ পরিবেশটা ছড়িয়ে যেতে সময় লাগলো না। নুরুল আলম সিদ্দিকী হাঁটা থামিয়ে দিলেন। অতি পরিচিত কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছাতে ঘুরে দাঁড়ালেন তিনি। কিন্তু অনল মাহমুদ ফিরে তাকালেন না। ভালোবাসার মানুষটার মুখে অন্য একটি নাম শোভা পাচ্ছে। বুকটা হয়তো অসংখ্য ছিদ্র হলো, হৃৎপিণ্ড হয়তো স্পন্দন নেওয়া বন্ধ করে দিল। দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইলেন তিনি। আফিফ দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল। কামিনী বেগম বুকে হাত দিয়ে হাঁপাচ্ছেন ছেলের বুকে। নুরুল আলম সিদ্দিকী এক পলক অনল মাহমুদের দিকে তাকিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছে নিজের মাঝে লুকিয়ে রইলেন। চোখ কখনোই মিথ্যা বলে না। এই যে তিনি দেখছেন অনল মাহমুদ নামক কঠোর মানব দগ্ধ হচ্ছেন, মন সায় দিচ্ছিল না। নুরুল আলম সিদ্দিকী নিজ অবস্থানে থেকেই বলে উঠলেন, মিসেস কামিনী, আপনার এখানে আসা একদম উচিত হয়নি। ক্যাপ্টেন আফিফ মুনতাসির, আপনি নিজ অবস্থানে আসুন। ডিউটিরত নিয়ম ভঙ্গ করবেন না।
আফিফ চাপা শ্বাস ফেলে কামিনী বেগমকে ছেড়ে দিল। ঠিকঠাকভাবে দাঁড় করিয়ে পূর্বের অবস্থান নিতেই অনল মাহমুদ হুট করে বলে উঠলেন, আমি একটু ওনার সাথে কথা বলতে পারি? 2 মিনিট সময় দিন।